কিরে, পালাচ্ছিস কোথায়? বাইরে বেরোবি না? হ্যাঁ আবির, বল। কিরে, বাইরে বেরোবি তো? হ্যাঁ বেরোবো, একটু ঘুমিয়ে পড়েছিলাম ভাই। ঠিক আছে, তুই রেডি হয়ে না, আমি আসছি তোর ওখানে। বেশ কিছুদিন ধরেই মাঝে মাঝে অদ্ভুত সব স্বপ্ন দেখছি। মনে হয় কেউ যেন আমাকে ডাকছে। অদ্ভুত ব্যাপার হলো, ঘুম ভাঙার পর অনুভূতিটা যেন আরো স্পষ্ট হয়ে ওঠে, আর মনে হতে থাকে যেন বাইরে না বেরোলেই নয়। যাই হোক, আবিরের সঙ্গে মোটরসাইকেল নিয়ে বেরিয়ে পড়লাম। ইদানিং বিকেলে বাইরে বেরোনোটা কেমন যেন একটা অদ্ভুত নেশায় পরিণত হয়েছে। কোন দিকে যাবি আজ? দমদমা ফাঁকা মাঠের দিকে যাই নাকি? হ্যাঁ চল। বলতেই মোটরসাইকেলের গতি আবির এমনভাবে বাড়িয়ে দিল যেন আগে থেকেই জায়গাটাকে সে ভেবে রেখেছিল। আমি মোটরসাইকেলের পেছনে বসে চারিদিকের পরিবেশটা উপভোগ করছিলাম। হঠাৎ আচমকা ব্রেক মেরে আবির বাইকটা দাঁড় করিয়ে দিল। আমি নিজেকে সামলে নিয়ে সামনে তাকাতেই বুঝতে পারলাম একটা লোক হঠাৎ করেই আমাদের মোটরসাইকেলের একদম সামনে এসে দাঁড়িয়ে পড়েছে। আবির রেগে গিয়ে বলল, দেখে চলেন না নাকি? এভাবে কেউ রাস্তা পার হয়? লোকটা কোনো উত্তর দিল না। অদ্ভুত দৃষ্টিতে যেন আমাদের দিকেই তাকিয়ে আছে। আরে অদ্ভুত তো, রাস্তার মাঝে এভাবে দাঁড়িয়ে আছেন কেন? ওইদিকে যাস নে, ওইদিকে যাস নে, কেউ আসে না এদিকে। বলেই লোকটা মাথা নিচু করে চলে গেল। এর আগে এতবার এখানে এসেছি, অথচ কেউ আগে কখনো এই জায়গা সম্পর্কে এভাবে কথা বলেনি। কথাটা শুনে কেমন যেন কৌতূহলের সঙ্গে এক অদ্ভুত অস্বস্তি অনুভব করলাম। আবির সরাসরি গিয়ে থামলো দমদমা ফাঁকা মাঠের ধারে। আহা, এই জায়গার একটা আলাদাই শান্তি আছে। সূর্যটাকে দেখ, কি অসাধারণ লাগছে। পাখিরা সব একে একে ঘরে ফিরছে, আর সূর্যের সেই লাল রং, সব মিলিয়ে পরিবেশটা যেন একেবারেই নিখুঁত। আমরা দুজনেই চুপচাপ ফাঁকা মাঠের রাস্তা ধরে একটু হেঁটে যেতে লাগলাম। এই পরিবেশের মধ্যে যেন নিজেদের হারিয়ে ফেলেছি। কখন যে অন্ধকার নেমে এলো বুঝতেই পারলাম না। হঠাৎ খেয়াল করলাম আকাশ কালো মেঘে ঢেকে গেছে, আর ঠান্ডা বাতাস বইছে। মনে হচ্ছে যে কোনো মুহূর্তেই বৃষ্টি নামবে। চল ফিরে যাই, বৃষ্টি নামলে এখানে কোনো আশ্রয়ের জায়গা নেই। হ্যাঁ জলদি চল, বেরোই এখান থেকে। আমরা কয়েক পা এগোতেই বলতে না বলতেই ঝমঝম করে বৃষ্টি নেমে এলো। আবির হঠাৎ সামনের দিকে তাকিয়ে বলল, আমি তো ভুলেই গেছিলাম, ওইদিকে একটা ঘর করা ছিল, চল ওখানে যাই। নয়তো পুরো ভিজতে হবে, বৃষ্টি থামা পর্যন্ত বসতে পারবো ওখানে। আমি অবাক হয়ে বললাম, এখানে ঘর? কি বলছিস? আমি এতদিন এলাম এখানে, কখনো তো চোখে পড়লো না। আসলে জায়গাটার চারিদিকে গাছ আর জঙ্গলে ঢাকা, তাই হয়তো তোর চোখে পড়েনি কখনো। চল জলদি চল এখন। আমি ফোনের আলোটা জ্বালিয়ে নিলাম আর দৌড়ে এগিয়ে যেতে লাগলাম সেই ঘরটার দিকে। আলো ফেলে আমি আর আবির ঘরের ভেতরটা একবার ভালো করে দেখে নিলাম। ঘরটা বেশ বড়, অনেকটা যাত্রীর প্রতীক্ষালয়ের মতো দেখতে, আর প্রবেশদ্বারের উল্টো দিকে বসার জন্য একটা মাচাও করা রয়েছে। আমরা মাচার ওপর গিয়ে বসলাম। চারিদিকের পরিবেশটা অদ্ভুতভাবে বেশ ভালো লাগছিল। গরমের মধ্যে হঠাৎই ঠান্ডা বাতাস, ভেজা মাটির গন্ধ আর বৃষ্টির শব্দ মিলিয়ে একটা আলাদাই শান্তি তৈরি হয়েছিল। হঠাৎ মাথায় একটা প্রশ্ন আসতেই আমি বললাম, আচ্ছা, এরকম মাঠের মাঝে এই ঘরটা কেন বানিয়েছে বলতো?
আবির একটু চুপ করে রইল, যেন কথাটা বলতে দ্বিধাবোধ করছে। তারপর ধীরে ধীরে বলল, এটা আসলে আগে একটা শ্মশান ছিল। শুনেছি অনেক বছর আগে আদিবাসীরা এখানে মরা পড়াতো, তবে এখন আর কেউ ব্যবহার করে না। কি শ্মশান? হ্যাঁ রে, ওইদিকে দেখ, কয়েকটা সমাধিও আছে। আবচাল হতে সত্যি 2-3টে সমাধি দেখা যাচ্ছিল। তাহলে এখন আর কেউ এই শ্মশান ব্যবহার করে না কেন? শুনেছি শেষবার এখানে দাহ করাতে এসে নাকি একটা অদ্ভুত ঘটনা ঘটেছিল। অদ্ভুত ঘটনা মানে কি হয়েছিল? সত্যি মিথ্যে জানি না, সবটাই শোনা কথা। শুনেছি চিতাতে আগুন দেওয়ার কিছুক্ষণ পরই নাকি হঠাৎ করেই বৃষ্টি নামে, আর আগুন নিভে যেতেই মৃতদেহটা নাকি নড়ে ওঠে। যারা সেখানে ছিল সব ভয়ে দৌড়ে পালিয়ে যায়। ধুর, এরকম আবার হয় নাকি? হয়তো হাওয়াতে নড়ে উঠেছিল। গ্রামের লোকেরাও প্রথমে তাই ভেবেছিল, কিন্তু পরের দিন সকালে সবাই এসে দেখে চারিদিকে আধপোড়া কাঠ ছড়িয়ে আছে, অথচ দেহটা নেই। কাদার উপর নাকি স্পষ্ট পায়ের ছাপও ছিল, যেন কেউ হেঁটে বেরিয়ে গেছে। তারপর থেকেই এখানে আর কেউ আসে না। গ্রামের লোকেরা বিশ্বাস করে যাদের এখানে দাহ করা হয় তারা নাকি পুরোপুরি যায় না, কিছু একটা থেকে যায়। ঠিক তখনই দূরে বিদ্যুৎ চমকালো। এক মুহূর্তের জন্য পুরো শ্মশানটা আলোকিত হয়ে উঠল। বিকট শব্দে আমরা দুজনেই চমকে উঠলাম। উফ, বুকটা যেন ধক করে উঠলো রে। আরে বজ্রপাতই তো, এত ভয় পাচ্ছিস কেন? চারপাশে আবার আগের মতো অন্ধকার। আবার বিদ্যুৎ চমকাতেই দেখলাম ঘরের থেকে একটু দূরে যেন একটা বড় ছায়ামূর্তি দাঁড়িয়ে আছে। দেখলি? মনে হলো কিছু একটা দাঁড়িয়ে ছিল ওখানে। কোথায়? আমি তো কিছু দেখিনি। হয়তো গাছের ছায়া দেখেছিস। বৃষ্টি তো থামার নামই নিচ্ছে না রে। অনেক রাত হয়ে গেছে, তাই তো দেখছি। বলতেই আবার বিদ্যুৎ চমকালো। এবার স্পষ্ট দেখলাম সেই ছায়ামূর্তি যেন ঘরের দরজার সামনেই দাঁড়িয়ে। এবার আবিরও সেটা দেখলো। আমরা দুজনেই আটকে উঠলাম। তাড়াতাড়ি ফোনের আলো জ্বালিয়ে বাইরে তাকালাম, কিন্তু এবারেও কিছুই নেই। হঠাৎ ঘরের সামনে কাদার দিকে চোখ পড়তেই দেখি বড় বড় দুটো পায়ের ছাপ। পায়ের ছাপগুলো দেখ, কেমন বড় লাগছে না? হ্যাঁ রে, চল এখান থেকে। এখানে আর ভালো লাগছে না থাকতে। আমরা আর এক মুহূর্ত দাঁড়ালাম না, দৌড়ে মোটরসাইকেলের দিকে এগিয়ে যেতে লাগলাম। কাদা মাটিতে বারবার পা পিছলে যাচ্ছিল, আর কেন জানি না মনে হচ্ছিল কেউ যেন আমাদের পেছন থেকে অনুসরণ করছে। কোনো মতে বাইকের কাছে পৌঁছেই আবির বাইক স্টার্ট দিতেই যেন একটু স্বস্তি লাগলো। কিছুটা এগোতেই আবার তীব্র বিদ্যুৎ চমকালো। এবার দেখি রাস্তার ঠিক মাঝখানে সেই ছায়ামূর্তি দাঁড়িয়ে। কাদা মাটিতে হঠাৎ ব্রেক কষতে আমরা ছিটকে এসে পড়লাম মাটিতে। তারপর আর কিছুই মনে নেই। কিছুক্ষণ পর ধীরে ধীরে চোখ খুলে বুঝলাম আমরা দুজনেই কিছু সময়ের জন্য জ্ঞান হারিয়েছি। মাথাটা প্রচণ্ড ঝিমঝিম করছিল। দেখলাম আবির আমার পাশেই পড়ে আছে। আমি কষ্ট করে ওকে ঝাঁকিয়ে বললাম, ওঠ আবির, আবির শুনতে পাচ্ছিস? ওঠ। আবির ধীরে ধীরে চোখ খুলে উঠল। চারপাশে তাকিয়ে কেমন অদ্ভুত গলায় বলল, এই রাস্তায় কাদা কোথায়? আমি অবাক হয়ে নিচে তাকিয়ে দেখলাম মাটি একেবারেই শুকনো, কোনো কাদা নেই, কোনো জল নেই, এখনো মাটি থেকে উষ্ণ ভাপ বেরোচ্ছে। আমি আর আবির একসাথে আকাশের দিকে তাকালাম। একদম পরিষ্কার, কোনো মেঘ নেই। একটু আগেও যেখানে ঝড়ের মতো বৃষ্টি হচ্ছিল, আমরা দুজনে ভিজেও গিয়েছিলাম, কিন্তু এখন আমাদের জামা কাপড়ও শুকনো, কোনো বৃষ্টির চিহ্ন মাত্র নেই। আর এক মুহূর্ত আমরা দাঁড়ালাম না, মোটরসাইকেল তুলে সোজা ফিরে এলাম বাড়িতে। সব কিছুই যেন স্বাভাবিক,
তবু আজও মাঝে মাঝে ভাবি সেদিন কি আমরা সত্যিই ফিরে এসেছিলাম, নাকি আমরা যেখান থেকে ফিরেছি সেই জায়গাটা আর আগের জায়গাটা আলাদা ছিল।